তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় আমরা আলোচনা করছিলাম ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম অধ্যায়। এখান থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আগের দিন পরপর দুটি পার্টে অনেক বিষয় আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকেই চতুর্থ পর্যায় মানে ঠান্ডা লড়াইয়ের যে চতুর্থ পর্যায় ছিল 1959 থেকে 1962 সাল পর্যন্ত, সেই সময়কালে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। তো এই বিষয়গুলো ভালো করে বোঝার জন্য তোমরা অবশ্যই ওয়ার্ল্ড ম্যাপ একটু দেখবে, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। তাহলে এই চতুর্থ পর্যায় থেকেই আমরা আজকের আলোচনা শুরু করব। চতুর্থ পর্যায়ের প্রথমে যে পয়েন্টটি রয়েছে ইউ-2 বিমান দুর্ঘটনা। 1960 সালের 1 মে আমেরিকার গোয়েন্দা বিভাগের বিমান ইউ-2 সোভিয়েত ইউনিয়নের যে পার্শ্ববর্তী অঞ্চল সেখানে ঘোরাফেরা করছিল। তখন সোভিয়েত ইউনিয়ন কি করছে, সেই ইউ-2 বিমানকে গুলিবর্ষণ করে ভূপতিত করে। এই ঘটনাটাকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই উদ্দেশ্যেই তাদের বিমানকে গুলিবর্ষণ করে নামিয়ে দেওয়া, এই বিষয়টিকে নিয়ে ভিয়েনাতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনেক আলোচনা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, তবুও কিন্তু এই সম্মেলনে তাদের যে আলোচনার ফলাফল, তাদের যে আলোচনার একটা মীমাংসা সমাধান, সেখানে কিন্তু পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, মার্কিন যুক্তরাষ্ট্রও না এবং সোভিয়েত যুক্তরাষ্ট্র তো নয়ই। পরের পয়েন্ট কঙ্গো সমস্যা। 1960 সাল কঙ্গো সমস্যাকে কেন্দ্র করে বিশ্বের যে দুই মহাশক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুইটি রাষ্ট্র মানে মহাশক্তিধর রাষ্ট্র, তারা কিন্তু আফ্রিকাতেও নিজেদের আধিপত্য বজায় করার জন্য সেখানেও ঠান্ডা যুদ্ধ শুরু করে দেয়। এতদিন পর্যন্ত বেলজিয়াম কঙ্গো ছেড়ে আসেনি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কঙ্গো বেলজিয়ামের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, মানে বেলজিয়াম কঙ্গো শাসন করতে শুরু করে। এবার সময় এসেছে বেলজিয়ামকে কঙ্গো থেকে বেরিয়ে আসতে হবে। সেই সময় ওই কঙ্গোতে বিভিন্ন যে জনগোষ্ঠী আছে, কে ক্ষমতা দখল করবে কঙ্গোতে, সেই নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। সেখানে দেখা যায় দুটি জাতিগোষ্ঠীর উদ্ভব হয়। একটি জাতিগোষ্ঠী ছিল তোমার সোভিয়েতপন্থী নেতা প্যাট্রিস লুমুম্বা, এবং অন্যদিকে লুমুম্বা বিরোধী যে জনগোষ্ঠী তারাকে সমর্থন করে আমেরিকা। তাহলে সোভিয়েত ইউনিয়ন প্যাট্রিস লুমুম্বাকে সমর্থন করছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র প্যাট্রিস লুমুম্বা বিরোধী যারা তাদেরকে সমর্থন করছে। তাহলে দেখো এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরোধে নেমে পড়েছে। কিন্তু এই সময় কঙ্গোতে একটা গৃহযুদ্ধ শুরু হয়। সেই গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে ওই কঙ্গোতে যে জাতীয়তাবাদী নেতা ছিল লুমুম্বা, তাকে হত্যা করা হয়। এর ফলে এই দুই মহাশক্তি আফ্রিকাতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য ব্যাপক একটা সমস্যার সৃষ্টি করে, কঙ্গো সমস্যাকে আরো জটিলতর অবস্থাতে পৌঁছে দেয়। তাহলে এটা চতুর্থ পর্যায়ের একটি সমস্যা, কঙ্গো সমস্যা। এরপরে যে সমস্যাটি রয়েছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। চতুর্থ পর্যায়ের সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। 1959 খ্রিস্টাব্দে ফিদেল কাস্ত্রো কিউবাতে কমিউনিস্ট সরকার গঠন করে। দেখো, সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট সরকার, সাম্যবাদী মতাদর্শ, চীন কমিউনিস্ট সরকার, এদিকে কিউবাও কিন্তু একটা কমিউনিস্ট সরকার। তোমরা ম্যাপটা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ঠিক মাঝ বরাবর পূর্ব দিকে কিউবা একটি ছোট্ট রাষ্ট্র, যে কিনা আমেরিকা যুক্তরাষ্ট্রের একেবারে কোলে অবস্থান করে নিজেকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। তাহলে দেখো এখানে রাষ্ট্রনেতাকে ফিদেল কাস্ত্রো। এই ফিদেল কাস্ত্রোকে কিভাবে ওই রাষ্ট্র থেকে বিতাড়ন করা যায় সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন রকম ছক তৈরি করতে থাকে, এবং ওইখানে ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে কিউবাতে একটা প্রতিবিপ্লব ঘটানোর ব্যবস্থা করা হয়। সেই প্রতিবিপ্লব ঘটানোর জন্য ব্যবস্থা করে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই বিষয়টা কিউবা
বুঝতে পারে। তখন কিউবা সোভিয়েত ইউনিয়নের শরণাপন্ন হয়। তখন সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য তার কাছেই অবস্থান করা একেবারে আমাদের পক্ষে জরুরি। সেই জন্য কিউবাতে কি করলো, সোভিয়েত ইউনিয়ন তার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করলো। আবার বলছি, তোমরা যদি ম্যাপটা দেখো অবশ্যই বুঝতে পারবে। যদি কিউবা থেকে সোভিয়েত রাশিয়া একটা দূরপাল্লার মিসাইল ছাড়ে, তাহলে পুরো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ধ্বংস হয়ে যাবে। আমেরিকার কাছে কিন্তু এটা একটা ভয়ের কারণ ছিল। সেই জন্য মার্কিন রাষ্ট্রপতি কেনেডি সোভিয়েত ইউনিয়নকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের দাবি জানান। এমনকি সোভিয়েত ইউনিয়ন থেকে যে সমস্ত ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো আসছিল, কিউবাতে আসছিল, সেগুলো যাতে কিউবাতে পৌঁছাতে না পারে, সেই জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ঘোষণা করেছিল। তখন এমন একটা পরিস্থিতি এসেছিল যে মনে হয় এক্ষুনি পারমাণবিক যুদ্ধের শুরু হবে। কিন্তু শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তার যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সেগুলো কিউবা থেকে প্রত্যাহার করে নেয়। তবে অনেক বিশেষজ্ঞ যারা আছেন তারা মনে করেন যে 1962 সালে যে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, এরই মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিরোধিতার মনোভাবটা, সেটা অনেকটা কমে গিয়েছিল। একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তাদের মধ্যে দাঁতাত বা তাদের মধ্যে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তোমরা এভাবেই কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বিষয়টা পড়বে। তারপরে রয়েছে পঞ্চম পর্যায়, বা যেটাকে আমরা দাঁতাত পর্যায় হিসাবে জানি, 1962 সাল থেকে 1969 সাল পর্যন্ত। আবার বলে রাখি, তোমাদের অনেক লেখকের বই তোমরা বাজারে দেখতে পাবে। সেই বইগুলোতে এই পর্যায়কালগুলো বিভিন্ন সময়ে উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেটা কিন্তু একটা নির্দিষ্ট সালেই। সেই জন্য প্রতিটি বইয়ে এই ঘটনাগুলোর সাল কিন্তু সেম, কিন্তু পর্যায়গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। কোনো জায়গাতে 6টি পর্যায়, কোনো বইয়েতে 7টি পর্যায়, কোনো বইয়েতে 8টি পর্যায় পর্যন্ত লেখা রয়েছে। ঠিক আছে, তবে আমরা চলি পঞ্চম পর্যায়ের আলোচনায়। তাহলে পঞ্চম পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়টা কি? দাঁতাত। এটাকে ওই জন্য দাঁতাত পর্যায় বলা হয়ে থাকে। দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হচ্ছে উত্তেজনার প্রশমন করা বা বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা করা, বা এটাকে এরকম ভাবে বলা যেতে পারে, দুই বা ততোধিক পরস্পর বিরোধী রাষ্ট্রের মধ্যে বিবাদের অবসান। সেটাই হলো কি? দাঁতাত। দাঁতাত যে শব্দটি, এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ফরাসি রাষ্ট্রপতি চার্লস দা গাল। তিনি প্রথম দাঁতাত শব্দটি ব্যবহার করেছিলেন। তবে এই দাঁতাত শব্দটিকে আরো জনপ্রিয় করে তুলেছিলেন হেনরি কিসিঙ্গার। এইখান থেকে এই দুটো শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ হয়। তাহলে এই পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের সম্ভাবনাটা, সেটাকে এড়ানোর জন্য নিজেরাই কিন্তু আপোষের পথে অগ্রসর হতে শুরু করে। এই উদ্দেশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে রাজধানী, মানে সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, এই দুটি রাজধানীর মধ্যে রাষ্ট্রনেতারা যাতে জরুরিকালীন অবস্থাতে নিজেদের মধ্যে বার্তালাপ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সমস্যার যাতে দ্রুত সমাধান করতে পারে, সেই জন্য মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে হটলাইন তৈরি করা হয়েছিল, বা আপৎকালীন জরুরি সংযোগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সালটা কত? 1963 সাল। এটা কিন্তু ভালো করে জানবে যে হটলাইন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি করা হয়েছিল। তাহলে 1963 সালে আরো একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। এই পিটিবিটি এর ফুল ফর্ম দেওয়া আছে পার্টিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, স্বাক্ষরিত হয়েছিল। তাহলে পিটিবিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আবার 1968 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি গ্রহণ করা হয়েছিল, যেটাকে আমরা এনপিটি হিসাবে জানি, নিউক্লিয়ার নন পলিফেরেশন ট্রিটি। তাহলে দেখো, এই ঠান্ডা লড়াইয়ের যে পর্যায়, পঞ্চম পর্যায়, দাঁতাত পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু একটা যোগাযোগ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্তে আস্তে কিন্তু গড়ে উঠেছে। তবে এই ঠান্ডা যুদ্ধের পঞ্চম পর্যায়ে দুই মহাশক্তিধর রাষ্ট্র
নিজেদের মধ্যে যুদ্ধকে কমানোর জন্য অনেক রকম ব্যবস্থা করেছিল। কিন্তু একটা বিষয় ঘটে গিয়েছিল 1968 খ্রিস্টাব্দে। কি ঘটনা? যে সোভিয়েত ইউনিয়নের যে জোটভুক্ত একটি রাষ্ট্র চেকোস্লোভিয়া, সে কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে সাম্যবাদ সেটাকে তারা মেনে নিতে পারেনি। সেই জন্য চেকোস্লোভিয়ার আভ্যন্তরীণ বিষয়ে সাম্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনটাকে দমানোর জন্য সোভিয়েত ইউনিয়ন কি করে? চেকোস্লোভিয়াতে সৈন্য প্রেরণ করে। এই সৈন্য প্রেরণ করাকে নিয়ে নতুন করে আবার সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই উত্তেজনা সোভিয়েত ইউনিয়নকে অনেকটা অস্বস্তিতে ফেলেছিল, তার ভাবমূর্তি অনেকটাই নষ্ট করে দিয়েছিল। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম দুনিয়া সোভিয়েত ইউনিয়নকে সোভিয়েত সাম্রাজ্যবাদ বলে নিন্দা প্রকাশ করেছিল। তাহলে এই পঞ্চম পর্যায় বা দাতাত পর্যায় কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ পর্যায়। এরপরে চলে আসি আমরা ষষ্ঠ পর্যায়। ষষ্ঠ পর্যায় 1969 সাল থেকে 1978 সাল পর্যন্ত। তাহলে এই পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের মধ্যেই কিন্তু উত্তেজনা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে প্রশমনের জন্য উদ্যোগ গ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধটা অনেকটাই তার শেষ দিকে বা শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে করে আসতে শুরু করছে বা সমাপ্তির দিকে আসতে শুরু করেছে। তবে এই সময় 1969 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই রাষ্ট্রপতির নাম কি? নিক্সন। তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন, যাতে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। এরই পরিপ্রেক্ষিতে 1972 খ্রিস্টাব্দে কৌশলগত অস্ত্র সীমাবদ্ধ চুক্তি ওয়ান, যেটাকে আমরা সল্ট ওয়ান হিসাবে জানি, তাহলে 1972 খ্রিস্টাব্দে সল্ট ওয়ান, সল্ট ওয়ানের ফুল ফর্ম কি? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। তাহলে সল্ট এইটা সম্পাদিত হয়। আবার 1974 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ABM মানে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল সিস্টেম চুক্তি স্বাক্ষর করে। তাহলে সল্ট এবং অ্যান্টি ব্লাস্টিক মিসাইল যে চুক্তি, এই চুক্তিটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে করেছিল। এই পর্যায়ের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক। সোভিয়েত ইউনিয়নে স্তালিনীকরণ এবং সোভিয়েত ইউনিয়নের একটু বুর্জুয়া রাষ্ট্রগুলির প্রতি ঝোঁক চীনকে একটু ব্যথিত করেছিল। সোভিয়েত ইউনিয়ন চীন উভয়েই কিন্তু সমাজতান্ত্রিক দেশ। তাহলে সোভিয়েত ইউনিয়ন যদি একটু বুর্জুয়া রাষ্ট্রগুলির প্রতি ভদ্রতার মনোভাব দেখায়, সোভিয়েত ইউনিয়ন যদি তার রাষ্ট্রের অভ্যন্তরের একটু উন্নতি বিধান করতে চায়, সেই বিষয়টাকে নিয়ে চীন একটু চিন্তিত হয়ে পড়ে। তাহলে কি আমার সোভিয়েত ইউনিয়ন বন্ধু আমাকে পরিত্যাগ করছে? এই বিষয়টা চীন মেনে নিতে পারেনি। তখন বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটু মতবিরোধ শুরু হয়। এই মতবিরোধের যে বিষয়টা আমেরিকা কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। সে সঙ্গে সঙ্গে চীনকে লুফে নিয়েছে, চীনকে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। কে করে নিয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। এই সময় 1971 খ্রিস্টাব্দে মার্কিন বিদেশমন্ত্রী কিসিঙ্গার তিনি কিন্তু গোপনে গোপনে চীন সফরে যান। চীন সফরে গিয়ে একটা বিশাল বড় কাজ করে ফেলেন। কাজটা কি? চীনকে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ প্রদান করেন। তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদও তিনি কিন্তু প্রদান করেন। তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবে, যখন ঠান্ডা যুদ্ধ শুরু হয় সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটা বৈরী সম্পর্ক ছিল। সেই বৈরী সম্পর্কের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র তাইওয়ানের যে নেতা কে ছিলেন? চিয়াং কাই শেক, তার সরকারকে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ এবং নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রদান করে। কিন্তু দেখো, আবার সেই চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র 1971 সালে এসে তাইওয়ানকে বাদ দিয়ে চীনকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ প্রদান করে। তাহলে দেখো, একটা বিষয় দুটো সালে একটি রাষ্ট্রকে কিভাবে কিভাবে নাচিয়ে বেড়াচ্ছে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের প্রতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর 1972 সালে যখন মার্কিন রাষ্ট্রপতি নিক্সন চীন সফরে যান, তখন তিনি তাইওয়ানকে চীনের অংশ বলে ঘোষণা করেন। তাহলে বুঝতেই পারছো, তাইওয়ান
কবে নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল এবং চীন কবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করে। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা পরে যে চ্যাপ্টারটা বা অধ্যায়টা আছে, ইউনিটটা আছে, সেখানে গিয়ে আলোচনা করব আবার বিশদে। এরপরে চলে আসি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 খ্রিস্টাব্দ। তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলন চলেছিল। ভারত যখন বিভক্ত হয়ে পড়ে তখন ভারত থেকে দুটি ভূখণ্ড বেরিয়ে যায়, একটি পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তানের উপর শাসন কার্য চালিয়ে এসেছে এতদিন পশ্চিম পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তান নিজেকে আলাদা করতে চায়। সেই আলাদা করার জন্য পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হয়। সেই মুক্তিযুদ্ধ আন্দোলনে ভারত কিন্তু পূর্ব পাকিস্তানকে সর্বপ্রকারভাবে সাহায্য করে। কিন্তু এইখানে একটা উল্লেখযোগ্য বিষয়, ভারত যখন পূর্ব পাকিস্তানকে সাহায্য করে তখন পশ্চিম পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে। ভারতকে সাপোর্ট করে সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে পাকিস্তানকে সাপোর্ট করে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এটা বলাই যেতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব বা বিশ্বের যে দুই মহাশক্তিধর রাষ্ট্র তারা কিন্তু উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে এবং সারা বিশ্বটাকে বিভক্ত করে দিয়েছে। এটা এই পর্যায়ের একটি ঘটনা। এই পর্যায়ের আরেকটি ঘটনা রয়েছে মিশর সিরিয়া বনাম ইসরায়েলের যুদ্ধ। 1973 খ্রিস্টাব্দে মিশর এবং সিরিয়া যৌথভাবে ইসরায়েল আক্রমণ করে। মিশর এবং সিরিয়া যখনই ইসরায়েল আক্রমণ করে তখন মধ্যপ্রাচ্য মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা আবার অশান্ত হয়ে ওঠে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে এবং সিরিয়া এবং মিশরকে সমর্থন করে কে সোভিয়েত ইউনিয়ন। এর ফলে মহাশক্তিধর যে দুটি রাষ্ট্র তারা আবার বিশ্বটাকে অশান্ত করে এবং এই পুরো বিষয়টাকে এই দুটি রাষ্ট্র আরো তীব্রতর করে তোলে। মানে যুদ্ধের যে বিষয়টাকে আরো তারা সংকটজনক পরিস্থিতিতে নিয়ে যায়। তাহলে এইভাবে তোমার ষষ্ঠ পর্যায় শেষ। ষষ্ঠ পর্যায়ের পরে আমরা আসি সপ্তম পর্যায়ে। সপ্তম পর্যায়ে 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত এই পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধের আবার নতুন করে একটা পর্যায় শুরু হয়। দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতন এবং 1979 খ্রিস্টাব্দে ইরানে শাহ সরকারের পতন। এই দুটি সরকারের যে পতন হয়েছে এক্ষেত্রে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র অনেকটাই চিন্তিত। কারণ ইরানের শাহ সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে যে সরকার, এই দুটি সরকার মার্কিন মদতপুষ্ট ছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি সরকারকে চালাতো। কিন্তু যখনই এই দুটো সরকার পড়ে যায় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই বিব্রত হয়ে ওঠে। সেই জন্য 1979 খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার এবং সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপ্রধান ব্রেজনেভের সঙ্গে একটি কৌশলগত অস্ত্র সীমাবদ্ধ চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে আমরা জানি সল্ট টু নামে। তাহলে সল্ট ওয়ান এবং সল্ট টু। সল্ট টুর পূর্ণ নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। তাহলে 1979 সাল সল্ট টু এবং 1972 সালে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল। দুটোই কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এরপরে আমরা আসি আফগান সমস্যা। 1979 সাল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের উপর হস্তক্ষেপ করে। এই হস্তক্ষেপকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির বাতাবরণ আবার নষ্ট হতে শুরু করে। আফগানিস্তানের পরবর্তী প্রধান কে হবেন সে নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তীব্র অসন্তোষ শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে গৃহযুদ্ধের সূচনা হয়। তাহলে আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান কে হবে সেটাকে নিয়ে আফগানিস্তানেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অবশেষে বিশ্ব জনমতের চাপে পড়ে 1979 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কি করছে, এই গৃহযুদ্ধ যাতে বন্ধ হয়ে যায় তার জন্য সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে নিজেদের সেনাকে প্রত্যাহার করতে শুরু করছে। তাহলে এইভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করছে, তেমন সারা বিশ্ব সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করছে। এই সমালোচনা করার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করছে। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা অনেকটাই মিষ্টতা
বা তিক্ততার পরিবেশ থেকে নিজেরা আস্তে আস্তে করে সরে আসছে। এটা গেল সপ্তম পর্যায়। এরপরে আমরা চলে আসি ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায়ে 1985 সাল থেকে 1991 সাল পর্যন্ত। তাহলে 1985 খ্রিস্টাব্দ 1985 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা পরিবর্তন হয়। সোভিয়েত ইউনিয়নে যে কমিউনিস্ট শীর্ষ নেতা ছিলেন, শীর্ষ নেতা কে ছিলেন? মিখাইল গর্বাচেভ। তিনি ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর সোভিয়েত ইউনিয়নের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে তিনি খুঁটিয়ে নাটিয়ে দেখেন এবং আভ্যন্তরীণ বিষয়টাকে আরো শক্তিশালী করার জন্য তিনি মনোনিবেশ করতে শুরু করেন। তখন তিনি দুটি ব্যবস্থা চালু করেন সোভিয়েত ইউনিয়নে। একটি কি? গ্লাতনস্ট, আর একটা হচ্ছে পেরিস্তৈরিকা। এই দুটি নীতির প্রবর্তন করেন। তাহলে এই দুটি নীতির প্রবর্তন করেছিলেন কে? মিখাইল গর্বাচেভ। 1988 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রেগুন যখন মস্কো সফরে আসেন, মস্কো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের রাজধানী, তিনি মস্কো সফরে আসেন, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আরো ভালো হয়, সুন্দর হয়। আবার 1991 খ্রিস্টাব্দের জুলাই মাসে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ব্রুস, তিনিও কিন্তু গর্বাচেভের সঙ্গে, মানে সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপতি ছিলেন মিখাইল গর্বাচেভ, তার সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তিটার নাম কি? স্টার্ট ওয়ান, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, স্বাক্ষর করেন। তাহলে দেখো এখানে কয়েকটা বিষয় বা এই শেষ পর্যায়ে কয়েকটি বিষয়, গ্লাতনস্ট, পেরিস্তৈরিকা, মার্কিন রাষ্ট্রপতি রেগুন সোভিয়েত ইউনিয়নে সফর এবং মার্কিন রাষ্ট্রপতি সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপ্রধান তার সঙ্গে একটা চুক্তি স্টার্ট ওয়ান, এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কটাকে আরো সুদৃঢ় করে। তাদের মধ্যে যে তিক্ততার সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো মিষ্টতায় ভরিয়ে দেয়। তবে এই সমস্ত ঘটনার পরে একটি উল্লেখযোগ্য বিষয়, 1990 থেকে 1991 খ্রিস্টাব্দে যখন পূর্ব ইউরোপে যে সময়তান্ত্রিক দেশগুলো ছিল, তারা কি করছে? সোভিয়েত ইউনিয়ন থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে শুরু করছে। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, প্রতিটি জাতির নিজস্ব আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আমরা কিন্তু 11-এ পড়ে এসেছি। একটি জাতি একটি রাষ্ট্রের মধ্যে থাকবে বা একটি রাষ্ট্রে একটি জাতি থাকবে। এই ধারণার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন থেকে আস্তে আস্তে করে পূর্ব ইউরোপের দেশগুলি বেরিয়ে আসতে শুরু করে। তাহলে যখনই তারা বেরিয়ে আসতে শুরু করে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই তাদেরকে বাধা প্রদান করেনি। এই বাধা প্রদান না করার জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্রের তৈরি হয়। এরই মধ্য দিয়ে, মানে সোভিয়েত ইউনিয়ন যখনই ভেঙে পড়ে, সেই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে, ঠান্ডা লড়াইয়ের শেষ হয়। তাহলে আমরা দুটি পার্টে ঠান্ডা লড়াইয়ের যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলো আলোচনা করলাম। পর্যায়গুলো একটু তোমরা দেখবে, বুঝবে, এবং সেখানে অনেক সাল রয়েছে, অনেক চুক্তি রয়েছে, অনেক দেশের সম্পর্কে আলোচনা রয়েছে, সেই বিষয়গুলো তোমরা দেখবে। এরপরে আমরা এই পার্টেই আরেকটা বিষয় আলোচনা করব, সেটা কি? ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। আমরা কিন্তু জানি 1991 সালে সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয়, সেই পতনের মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে। কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের অবসানের পিছনে আরো কতকগুলি কারণ ছিল, সেই কারণগুলো আমরা দেখে নিই। প্রথমে আছে সোভিয়েত ইউনিয়নের আর্থিক সমস্যা। একজন বিখ্যাত লেখক রিচার্ড কোকার্ড, তার একটা বিখ্যাত বই দ্য এন্ড অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থে তিনি বলেছেন, ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে এটাই, সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা। 1970-এর দশক নাগাদ সোভিয়েত ইউনিয়নের যে আভ্যন্তরীণ কৃষিজাত দ্রব্য, তার উৎপাদনটা অনেকটা কমে যায়। এই উৎপাদনটা কমে যাওয়ার জন্য সময়তান্ত্রিক অর্থনীতির উপর একটা চাপ আসে। সেই সময়তান্ত্রিক অর্থনীতির উপর চাপ আসার জন্য আভ্যন্তরীণ দিক থেকে সোভিয়েত ইউনিয়ন কি হয়? অর্থনৈতিক মন্দাতে ভুগতে থাকে। এই কারণেই ঠান্ডা লড়াইয়ের অবসান হয় বলে রিচার্ড কোকার তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন। পরের পয়েন্ট, মিখাইল গর্বাচেভের সংস্কার। 1985 খ্রিস্টাব্দ মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর তিনি সোভিয়েত ইউনিয়নকে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নত, আরো উন্নত করতে চান। সেই জন্য তিনি সংস্কারের পথ ধরেন।
সেই সংস্কারগুলি কি কি? গ্লাসনস্ট এবং পেরিস্তৈরিকা। গ্লাসনস্ট কথার অর্থ হচ্ছে খোলা হওয়া, মনে রাখবে। এবং পেরিস্তৈরিকা শব্দটির অর্থ হচ্ছে কি? অর্থনৈতিক পুনর্গঠন। তাহলে এই গ্লাসনস্ট বা খোলা হওয়া এর একটা মূল নীতি আছে। মূলনীতিটা কি? ব্যক্তি স্বাধীনতা প্রদান এবং গণমাধ্যমের উপর কোনোভাবেই রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না। সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রে গণমাধ্যমের উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, বা একনায়কতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেখানে গণমাধ্যমের উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। একমাত্র গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেখানে গণতন্ত্রের উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না। তাহলে এই সমস্ত বিষয় থেকে ব্যক্তিকে এবং গণমাধ্যমকে মুক্ত করা হয়। আবার অন্যদিকে পেরিস্তৈরিকা এর অর্থ হচ্ছে যেখানে রাষ্ট্র এবং জনগণের উপর কোনোভাবেই কমিউনিস্ট পার্টি তাদের আধিপত্য চাপিয়ে দেবে না। এই দুটোই হচ্ছে পেরিস্তৈরিকা এবং গ্লাসনস্টের উদ্দেশ্য। তাহলে এই দুটি সংস্কারও কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পথ প্রশস্ত করে দিয়েছিল। নেক্সট পয়েন্ট, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা। গ্লাসনস্ট যখন প্রতিষ্ঠা হয়, ব্যক্তিদের মধ্যে যেমন ব্যক্তি স্বাধীনতা আসে, তাহলে ব্যক্তি স্বাধীনতা যদি ব্যক্তির মধ্যে চলে আসে তখন তারা কি চাইবে? যে একটি রাষ্ট্রে গণতন্ত্রটা আরো আরো সুদৃঢ় হোক। গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে একমাত্র সেই দেশের রাজনৈতিক দল। তাহলে সেই দেশে অনেকগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হতে শুরু করলো। যখন অনেকগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হলো, তাহলে সেখানে বহুদলীয় ব্যবস্থা আস্তে আস্তে করে দেখা দিতে শুরু করলো। তাহলে বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? একমাত্র উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে। তাহলে দেখো, সোভিয়েত ইউনিয়ন কিন্তু আস্তে আস্তে উদারনৈতিক গণতন্ত্রের পথ গ্রহণ করছে। এইটা দেখে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত যে পূর্ব ইউরোপের দেশগুলো রয়েছে, তারা তাদের মধ্যে একটা ভয়, একটা সংকোচ কাজ করছে। সেই ভয় সংকোচকে মাথায় রেখে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো, তারা নিজেদের আলাদা করতে একটা পথ তৈরি করছে। সেই পথটার নাম কি? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পথ। এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পথের মধ্য দিয়েই সোভিয়েত ইউনিয়ন থেকে 15টি রাষ্ট্র আস্তে আস্তে করে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার জন্যই সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার নাম ধারণ করে। পরে রয়েছে পূর্ব ইউরোপের সমাজতন্ত্র পতন। 1989 সালে বার্লিন প্রাচীর পতন হয়। সেই বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়। এছাড়াও পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের যে একটা প্রভাব ছিল, সেই প্রভাবটা আস্তে আস্তে করে কমতে শুরু করে। এমনকি পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। সেই জাতীয়তাবাদী আন্দোলন কোনোভাবেই সোভিয়েত ইউনিয়ন দমন করতে চায়নি বা দমন করেনি। কারণ সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল রাষ্ট্রগুলো আস্তে আস্তে করে তার নিজের স্বাধীনতা লাভ করুক। এইভাবে সোভিয়েত ইউনিয়নের কিন্তু পতন হয়। মানে এই পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এই রাষ্ট্রগুলো যখন বেরিয়ে যেতে চাইছে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই তাদের বাধা প্রদান করেনি। 5 নম্বর, বিশ্ব অর্থনীতির পরিবর্তন। গত শতাব্দীর 90-এর দশক, তোমরা সকলেই জানো বা জানবে ফোর্থ সেমিস্টারে গিয়ে। এই সময় বিশ্বব্যাপী একটা ব্যবস্থা দেখা যায়। কি? বিশ্বায়ন। এই বিশ্বায়নের ফলে বিশ্ববাজার অর্থনীতির সূচনা হয়। সেই বিশ্ববাজার অর্থনীতির মধ্য দিয়ে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আবার ক্ষুদ্র রাষ্ট্রগুলি যেমন বৃহৎ রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তেমন বৃহৎ রাষ্ট্রগুলি ক্ষুদ্র রাষ্ট্র বা অনুন্নত বা উন্নয়ন হয়নি এমন রাষ্ট্রগুলির কাঁচামালের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে এক্ষেত্রেও কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই তার বিশ্ববাজার অর্থনীতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি। যখনই সে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারছে, তখনই কিন্তু সে ঠান্ডা যুদ্ধ থেকে আস্তে আস্তে করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করছে। তাহলে বিশ্ব অর্থনীতিও কিন্তু ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার একটা মূল কারণ হতে পারে। এরপরে আমরা আসি আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের প্রভাব। ঠান্ডা যুদ্ধের কি কি প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতিতে? তাহলে বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের প্রথম যে প্রভাবটি পড়েছিল সেটা কি? দ্বিমেরু ব্যবস্থার উদ্ভব। তাহলে ঠান্ডা যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। দুটি মেরু কি কি? সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মেরু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী মেরু। দুটি মহাশক্তিধর দেশ সারা বিশ্বকে দুটি মেরুতে বিভক্ত করে দেয়। কিসের কারণে? মতাদর্শগত কারণে।
এই মতাদর্শগত কারণেই সারা বিশ্ব দ্বিমেরুকরণ হয়ে পড়েছিল। পরে রয়েছে বিভিন্ন পরিকল্পনা এবং জোট গঠন। এই বিষয়গুলো কিন্তু আমরা আগে আলোচনা করে এসেছি, সেগুলো আবার ছোট ছোট করে দেওয়া রয়েছে। ঠান্ডা যুদ্ধের প্রভাবে উভয় শক্তি পরস্পর বিরোধী নীতি গ্রহণ করতে শুরু করে। তারা পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো, সিয়াটো, সেন্টো এমন জোট গঠন করে। এর প্রতি উত্তরে সোভিয়েত ইউনিয়ন কি করছে? মল্টো পরিকল্পনা গ্রহণ করছে, কমেকন, কমিনফর্ম ইত্যাদি ইত্যাদি জোট গঠন করছে। এমনকি সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদের বিরুদ্ধে ওয়ারস চুক্তি তৈরি করছে। তাহলে বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধ এই সমস্ত প্রভাব তৈরি করেছে। ৩ পয়েন্ট, বকলমে যুদ্ধ বা প্রক্সি ওয়ার। আমরা সকলেই জানি যে ঠান্ডা যুদ্ধ যেটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কিন্তু আমরা কি কোনো সময় দেখেছি সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে অ্যাটাক করেছে? না। তারা কি করছে? তারা বিশ্বের যে এলাকা আছে, সেই বিশ্বের এলাকাগুলো দখল করার জন্য মনোনিবেশ করছে। সেই এলাকাগুলো দখল করার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলছে। এটাই হচ্ছে প্রক্সি ওয়ার বা বকলমের যুদ্ধ। পরের পয়েন্ট, শক্তি সাম্যের উদ্ভব। ঠান্ডা যুদ্ধের ফলে দুই মহাশক্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এক শক্তি সাম্যের বা ক্ষমতার ভারসাম্যের সৃষ্টি হয়। এই ভারসাম্যের ফলে কোনো পক্ষই কিন্তু অন্য পক্ষকে সরাসরি আক্রমণ করতে যেমন সাহস পায়নি, তেমনি সারা বিশ্বে যে শক্তি আছে সেই শক্তিকে অপ্রতিহত করার জন্য বা তার প্রাধান্যকে হ্রাস করার জন্য তারা কিন্তু তার নিজেদের প্রাধান্যকে তার উপর চাপিয়ে দেয়নি। দেখো, যখনই শক্তি সাম্যের বিষয়টা আসছে তখনই কিন্তু একটা রাষ্ট্র বিভাজন হয়ে পড়েছে উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে। সেখানে মহাশক্তিধর রাষ্ট্রগুলো তার ক্ষমতাটাকে সেই ক্ষমতাটাকে জাহির করার জন্য একটা রাষ্ট্রকে বিভাজন করছে। বিভাজন করে তার শক্তিটাকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে কোনো সময় কিন্তু লড়াই করেন, যুদ্ধ করেন। এটাই তোমার হচ্ছে শক্তি সাম্য। পরের পয়েন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব। তাহলে ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, সেটা কি? জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে ঠান্ডা যুদ্ধের সময় সারা বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে। ঠিক এই সময় তৃতীয় বিশ্বের যে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাদেশ, যেমন তোমার এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এই সমস্ত মহাদেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেশ যেগুলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে করে স্বাধীনতা লাভ করছে। স্বাধীনতা লাভ করার ঠিক পরেই তারা কিন্তু এই দুটো মহাশক্তি জোটে অংশগ্রহণ করছে না। তারা এই দুটি জোট থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ রাখছে। এর মূল কাণ্ডারি ছিল ভারত। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তারই ইচ্ছায় জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। তাহলে ঠান্ডা যুদ্ধের কালে, ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে, ঠান্ডা যুদ্ধের প্রভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা ঠান্ডা যুদ্ধের পর্যায় এবং ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ এবং ঠান্ডা যুদ্ধের যে প্রভাব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই আলোচনাগুলো শেয়ার করবে। তোমরা লাইক দেবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।